সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন স্থপতি ও লেখক শাকুর মজিদ। আপনাকে স্বাগত শাকুর ভাই সময় সংলাপে। আমরা আলোচনা করতে চাই বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের যাপিত জীবন নিয়ে। সেই জায়গা থেকে আপনি তো ভ্রমণ নিয়ে মানে একজন পর্যটকই বলা যায়। সেই জায়গা থেকে বলা যে আমাদের এই যে সংস্কৃতিকে অবলম্বন করে আমাদের পর্যটনটা আসলে এগোচ্ছে না, আমরা কি এটাকে ব্যবহার করতে পারছি কিনা? পর্যটনটা আসলে দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে দেশের ভেতরের মানুষ দেশকে দেখবে, আর একটা হচ্ছে বাইরে থেকে বিদেশ থেকে এসে দেখবে। তো অর্থনৈতিক লাভের কথা যদি চিন্তা করা যায়, তাহলে দেশের মানুষকে দেশের জিনিস দেখিয়ে টাকাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে মাত্র, কিন্তু বিদেশ থেকে যদি আসা মানুষজনকে এখানে এসে পয়সা খরচ করানো যায়, তাহলে এটাতে যেটা হয় কি, নিজের দেশের প্রচারণাটা হয়, সংস্কৃতির বিকাশটা হয়, এবং অর্থনৈতিকভাবেও একটা দেশ লাভবান হতে পারে। তো আসলে আমাদের দেশের পর্যটনকে বিকশিত করার জন্য আমাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো আছে, এগুলোকে এগুলোকে যদি ধরেন প্রপাগান্ডা, পর্যটনের একটা প্রধান অংশ, প্রপাগান্ডা দিয়ে এই জিনিসগুলো মানুষজনের কাছে, বিদেশিদের কাছে আকর্ষণীয় করে তুলতে হয় প্রচারণার মাধ্যমে। সেগুলো যদি করা যেত, তাহলে হয়তো আমাদের কতগুলো সাংস্কৃতিক বিষয় আছে যেগুলো দিয়ে বিদেশি পর্যটকদের বাংলাদেশে আনা যেত। এবং সেই জায়গা থেকে মানে আপনার অভিজ্ঞতা কি? আপনি তো ঘুরেছেন, বাংলাদেশ ঘুরেছেন, সেই জায়গা থেকে কতটা আমরা আনতে পেরেছি বা কেন পারছি না? একটা নদীর পাড়ের একটা জেলে পড়লেও তো আসলে পর্যটকদের দেখা একটা বিষয় হতে পারে। ব্যাপার আছে কি, এটার সাথে অনেক কিছু জড়িত। ধরুন, প্রথমে যদি আমরা বলি যে একজন বিদেশি, যে কোনো একটা বিদেশের লোক বাংলাদেশে আসবে এক জিনিস দেখতে, প্রথমে হচ্ছে কি তার আসা যাওয়ার ব্যাপারটা নিশ্চিতকরণ, তার নিরাপত্তা এবং তার যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থার সাথে নিরাপত্তাটাও যুক্ত। সে কিভাবে ওখানে যাবে, কোথায় থাকবে, তারপরে একটা অপরিচিত পরিবেশে তার থাকাটা সেখানে নিরাপদ কিনা, এই জায়গাগুলো আমরা যখন নিশ্চয়তা দিতে পারবো না কোথাও কোথাও, তখন কিন্তু আমরা এই জায়গার প্রতি আর মানুষের আকর্ষণ থাকবে না। স্থানীয় পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য, স্থানীয় পর্যটকদের ক্ষেত্রে স্থানীয় পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু স্থানীয় লোকেরা যেমন জানে যে আমার এখান থেকে এখানে গেলে এই জিনিসগুলো হবে, বাইরের মানুষগুলো আমাদের সেটা জানে না। আর যেটা হচ্ছে কি, তো এই ধরনের যেমন নদীর পাড়ে একটা জেলে পল্লী আছে, এটা যেমন দেখার বিষয়। এই জিনিসটাই যদি দেখানোর মতো করতে হয়, তাহলে বিদেশে করবে কি? কোথাও যেখানে এরকম জায়গা আছে, একটা জায়গাকে তারা একেবারে ঘেরাও করে রেখে দিবে একটি শুধু পর্যটকদের যাওয়ার জন্য। সুতরাং ওখানে একবার ঢোকার পর ওই জায়গাটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকে যাবে। যারা এই কাজটা করবে তাদের দায়িত্বের মধ্যে এটা পড়ে যাবে। তো সেরকম কিছু কিন্তু আমাদের এখানে সবই খোলা, মানে সব খোলা খোলা জায়গায় তো আর ওরকম নিরাপত্তার কথা চিন্তা করা যায় না। আর যে জিনিসটা আমাদের দেশে আছে খুব স্ট্রং, কতগুলো উপজাতীয় সংস্কৃতি আছে আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে। এদের এদের জীবনযাপনের বৈচিত্র্য এবং সংস্কৃতি, এটা দেখানোর জন্য বিদেশ থেকে মানুষ আসতে পারে এবং এখানে এসে টাকা খরচ করতে পারে। এ ধরনের জিনিস চীনে ধরেন 52টা নৃগোষ্ঠী আছে। তো প্রত্যেকটা উপজাতি তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে আলাদা আলাদা ভাবে আছে। কেউ এখানে আছে, কেউ ওখানে আছে। এই প্রত্যেকটা জায়গায় তাদের সংস্কৃতি দেখানোর জন্য এই চীনা কর্তৃপক্ষ কিন্তু পর্যটনের ব্যবস্থা করে রেখেছে। ওই উপজাতি কালচার, যেমন নাসিপাড়া, দাই, বাই, তারপরে ই, এ ধরনের গ্রামগুলোতে আমি গিয়ে এসেছি 2-4 বছর আগে চীনের, এবং সেখানে কিন্তু এই জিনিসগুলো দেখেছি যে 200 বছর 300 বছর আগে তারা ওই উপজাতীয় নৃগোষ্ঠীর মানুষগুলো কিভাবে জীবনযাপন করত, সেই জিনিসগুলোর মডেল একটা গ্রাম বানিয়ে রেখেছে। ওদের সেই রকম কাপড় চোপড় পরে ওইখানকার মানুষগুলো তারা এখন পারফর্মার, অভিনয় করছে, আগের মতো জীবনযাপন করছে। তো সেটা একজন পর্যটকের কাছে এখন এই মুহূর্তে তারা কিন্তু সেটা করছে না। তারাও আধুনিক জীবনযাপন করছে, কিন্তু তাদের পূর্বপুরুষরা যে ধরনের জীবনযাপন করেছিল সেরকম একটা গ্রাম তারা বানিয়ে রেখেছে। সেটা দেখার জন্য মানুষ যাচ্ছে। আমাদের দেশেও কিন্তু একই রকমের জিনিস রয়ে গেছে, আমাদের বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে বিশেষ করে আছে, কিন্তু সেখানে এরকম কোনো ব্যবস্থা আমরা করিনি কারোর জন্য আর কি।
নিজেদের জন্য করি নাই, বিদেশিদের জন্য করি নাই। আমাদের যে নদীগুলোকে আমরা ব্যবহার করিনি, নদী আছে আমাদের, সুন্দরবন আছে বা অন্যান্য বন আমাদের আছে। নদী, আমি নদী দেখেছি পৃথিবীর প্রায় সবগুলো নদী আমার দেখা হয়ে গেছে, বড় বড় উল্লেখযোগ্য জি। নদী আছে। আমাদের নদীর মতো সুন্দর নদী পৃথিবীর কোথাও নাই। আমাদের নদীর মতো সুন্দর নামের নদীও পৃথিবীর কোথাও নাই। তারপরে হচ্ছে কি, নদীর যে একটা প্রাণ আছে, এটা কিন্তু আমাদের নদীতেই দেখা যায়। এগুলো ওই এখন অন্যান্য উন্নত দেশগুলোতে এটা চলে গেছে। নদীর মধ্যে নৌকা চলে না, নদীর মধ্যে খেয়া পারানি নাই, নদীর মধ্যে আহ, আহ, লোকজনের চলাচল নাই। কতগুলো নদীর পাড় সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং কতগুলো ইঞ্জিনের নৌকা এদিক ওদিক যাওয়া আসা করে। আমাদের নদীকে কেন্দ্র করে, বিশেষ করে ঢাকা শহরের পাশে যে বড় যে নদীটা আছে, 4টা নদী আছে। যে 4টা নদী আছে, চারদিকে 3 দিকে 4টা জি। নদী আছে, এই নদীগুলোকে কাজে লাগিয়ে অনেক ভালো ট্যুরিজম তৈরি মানে করা যায়। তৈরি করা যেতে পারে। নদীর পাড়কে কেন্দ্র করে পৃথিবীর বহু শহর, পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ শহরগুলো নদীর পাড়ে হয়েছে, প্রথম কথা। এবং এখন এই নদীর পাড়গুলোকে কেন্দ্র করে তারা প্রধান বাণিজ্যটা করে, এবং সন্ধ্যার পরে ওই নদীর পাড়ে সব মানুষগুলো যায় বিনোদনের জন্য। যে আমরা নদী নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, এই নদী না, ঢাকার বাইরের যে নদীগুলো আছে সেগুলো তো আগে আমাদের আমরা কর্ণফুলী আছে, মানে সুরমা আছে। আচ্ছা, সেগুলো তো আছে। আচ্ছা, ঢাকা থেকে প্রথমটা থেকেই আসি। এটা যদি করতে পারে, এটার মতো করে বাকিগুলো আস্তে আস্তে হবে। সিলেটে একটা ছোট্ট কাজ হয়েছে কিছুদিন আগে। সিলেটে সুরমা নদীতে কিন ব্রিজের নিচে একটা নৌকা বানিয়েছে কয়েকজন মিলে, সেখানে সন্ধ্যার পরে প্রমোদ ভ্রমণে বেরোয়। এটা বজরার মতো। এটা অনেক পুরনো, পৃথিবীর বহু অঞ্চলে এটা আছে, থাকতে থাকতে পৌঁছে যাচ্ছে। সেখানে আমরা এটা দিয়ে প্রথম শুরু করেছি। আমাদের ব্রহ্মপুত্র সদরঘাট কেন্দ্র করে যে জীবন ছিল, এই বুড়িগঙ্গাকে কেন্দ্র করে, এই এই ধরেন 50, 60, 70, 80 বছর আগেও যে জীবনটা ওখানে ছিল, এই জীবনটা কিন্তু আমরা ফিরে পেতে পারি এখানে। আমাদের মোগলরা যে এখানে ছিল এক সময়, ওদের কোনো কিছুর একটা জিনিস ওখানে বানিয়ে, একটা মোগলদের সেরকম পুরনো সময়টাকে এনে কাপড় চোপড় সেরকম পরিয়ে থিয়েট্রিক্যাল প্রেজেন্টেশন করে একটা জায়গা মোগলদের জন্য রেখে দেওয়া যেতে পারে। বিদেশিরা আসলে বা নিজের দেশের মানুষও আগে জানতে পারবে, বিদেশিদেরকে আকর্ষণ করার জন্য এই জিনিসগুলো আনা যেতে পারে। তো আমাদের এখানে কি করবে, আমাদের প্রধান কিছু সংকট আছে আমাদের নিজেদের। সেটা হচ্ছে জাতিগতভাবে আমরা অত স্ট্রং না, আমাদের মোরালও অত ভালো না। এটা আমাদের স্বীকার করতেই হবে। আমাদের নিরাপত্তা আমরা নিজেরা বোধ করি যে ওখানে একজন গেলে আমি ফেরত আসবো, এই ঝুঁকিটা আমার রয়ে গেছে। আমাকে যে ছিনতাই করে নেবে না, এই জিনিসটাও আমি নিজেই আমি নিশ্চিত না। তো আমি যদি নিজে নিশ্চিত না হই, আমি ঢাকা শহরে থেকে, ইংল্যান্ড আমেরিকা থেকে আমার যে আত্মীয় আসবে, সে তাকে আমি কি করে ওখানে পাঠাবো যে যান আপনি ওটা দেখে আসেন। প্রথমে তো বাংলাদেশে যারা বিদেশিরা আছে, তারা দেশ দেখতে আসে নির্দিষ্ট একটা সময়ে, তারাও কিন্তু এসে দেশ দেখার কিছু পায় না। তারা যখন হতাশ হয়ে যায়, তখন যে লোক বিদেশেই থাকে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার লোক, সে কেন এখানে এসে ডলার খরচ করবে? আমাদের নিজের দেশের মানুষই তো এখানে থাকতে নিরাপদ বোধ করছে না। তো মানুষের নিরাপত্তাটা নিশ্চিত করা, এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। হিসেবে নিরাপত্তাকে সামনে আনলেন। এটা এটা একটা প্রধান, জি, এটা এটা একটা বড় কারণ। আমাদের নিরাপত্তার দেয়াটা 1 নাম্বার কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ব্যবস্থাপনাটা, যোগাযোগ ব্যবস্থাটা, এটা লজিস্টিক সাপোর্টের যা দরকার হয় সেই জিনিসগুলো। মনে করেন একটা জায়গায় আমি যাব, কিভাবে যাব, কি করে আসবো ফেরত, কোথায় থাকবো, কি খাবো, এই জিনিসগুলো তৃতীয় পর্যায়ে আসে। তারপরে হচ্ছে আমি ওখানে গিয়ে কি দেখবো, তৃতীয় পর্যায়ে হচ্ছে আমার স্পটটা। আমরা আমরা খুব বেশি দূরে না, যে আমাদের পাশের দেশের কথাও যদি বলি, তারাও যেভাবে তাদের একটা জেলাকে যেভাবে বিজ্ঞাপিত করে, যে একটা জেলাকেই, হ্যাঁ, ওই জেলা বা ওই রাজ্য, জেলা না, রাজ্যগুলো যেভাবে বিজ্ঞাপন দেয় তার রাজ্যকে দেখার জন্য আকৃষ্ট করা যায়, সেই জায়গাগুলিতে আমাদের এখানে ওইভাবে হয়নি। না, সেটা আমাদের হয় নাই। আমাদের যে একেবারে কিছু নাই তাও না, আমাদের আছে, আছে, অবশ্যই আছে। এই পাশের দেশ বলতে আমি যেটা কলকাতাকে যদি বুঝি, এই কিছুদিন আগেও আমি দেখলাম যে ওরা গঙ্গার তীরটাকে চমৎকার করে সাজিয়েছে। বিকেলবেলা ওখানে শত শত মানুষ যাচ্ছে, হাঁটছে পার্কের পাশ দিয়ে। আমাদের হাঁটার মতো কোনো জায়গা নাই। নদীর পার হচ্ছে হাঁটার জন্য সবচেয়ে ভালো, কারণ সরাসরি অক্সিজেনটা ওখান থেকে পাওয়া যায়। তারপরে হচ্ছে ওখানে দেখলাম যে ওই প্রত্যেকটা লাইট স্ট্যান্ডের সাথে স্পিকার লাগিয়ে দিয়েছে, বিকেলবেলা রবীন্দ্রসঙ্গীত বাজছে। আবার ওই কতগুলো নৌকা একেবারে ওই গঙ্গার উপর দিয়ে
যাচ্ছে, মানুষজন টাকা, জেলেরা বা নৌকাওয়ালারাও উপকৃত হচ্ছে, তাদেরও মানে উপার্জনের একটা ব্যবস্থা হয়েছে। তো এইভাবে কিন্তু কিছু হয় নাই। আমাদের পাহাড়পুরকে নিয়ে এখনো তেমন কোনো কাজ হয় নাই। আমাদের পাহাড়পুর যে আসলে কি ছিল সেই জিনিসটা আমাদের দেশের মানুষ বই পুস্তক ছাড়া ওখানে গিয়ে দেখে খুব একটা বোঝার তার কোনো সুযোগ থাকবে না। এইসব জায়গাগুলোতে অনেক কিছু করার ছিল, যেমন পাহাড়পুরে যে কতগুলো স্কুল ছিল, যেটা বেসিক্যালি এটা একটা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, এই যে মানে হ্যাঁ নালন্দা, হ্যাঁ যেটা ছিল। তো এরকম একটা কমপ্লিট জিনিস কোথাও একটা বানিয়ে রেখে দেখানো উচিত ছিল যে ঠিক 800-1000 বছর আগে এটা এখানে এরকম একটা জায়গা ছিল, বৌদ্ধদের এখানে কিছু মানুষ বসতো, এখানে কিছু মানুষ পড়াতো। এই জিনিসগুলো তো করতে আমাদের সমস্যা হওয়ার কথা না। তো এই জিনিসগুলোও করে আমাদের আসলে মানে পর্যটনের জন্য আমাদের যে মন্ত্রণালয় আছেন, আমাদের বোর্ডও আছে। বোর্ডও আছেন। আমি যখন সাংবাদিকতা করতাম এক সময়, বছর 24 আগে, তখন প্রেস ক্লাবে বাংলাদেশের পর্যটনের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় যে কথাগুলো বক্তাদের বলতে শুনেছিলাম এখনো বলা হচ্ছে, এখনো একই কথা বলা হচ্ছে। এই গত 24 বছরে এটার কোনো পরিবর্তন হয় না, শুধু বলা হচ্ছে একই কথা বলা হচ্ছে। আমি এখন যা বলছি আমার পরে আরেকজন এলে দেখবেন যে উনিও একই কথা বলছেন, কিছু মানে আপনিও একই কথা শুনছেন। এটা যে কাকে আমরা বলছি এটা আমি জানি না, কে যে এটা করবে এটাও আমি এই ব্যাপারে আমরা নিজেদেরকে নিজেরা আবিষ্কার করতে পারিনি, সেটা কি সকল আপনার মনে হয়? অবশ্যই সবাই সবাই মানে কথায় সবাই সমাধান দিয়ে দিতে পারেন, কিন্তু কথায় তো সমাধান হয় না। সমাধান যে জায়গা থেকে হবে সেই জায়গার মানুষগুলোকে নিয়ে কথা বেশি বলা উচিত। মনে করেন আমাকে না ডেকে আপনার যদি আজকে পর্যটনের সাথে সংশ্লিষ্ট যে কর্তাটা যুক্ত আছেন তাকেই যদি জিজ্ঞেস করা হতো, আমার মনে হয় সেটা অনেক বেশি ফলপ্রসূ হতো। না, ওই যে আবার একই কথা বলে যাবে 24 বছর আগের কথা। আরেকটা বিষয় হচ্ছে যে এটা তো গেল যে মানে আমাদের আদিবাসীদের কথা বললেন, প্রাচীন ঐতিহ্যের কথা বললেন, কিন্তু তার বাইরেও তো আমাদের আরো অনেক কিছু দেখানোর বিষয় আছে। আমাদের বিভিন্ন রকম পেশা আছে, আমাদের যাত্রা আছে, আমাদের পটের বিষয় আছে, আমাদের সং আছে, অন্যান্য অনেক সার্কাস আছে, হ্যাঁ আমাদের চা শ্রমিকরা আছে, আমাদের মোয়ালরা আছে সুন্দরবনে, বাওয়ালিরা আছে, অনেক পেশার তো অনেক বৈচিত্র্য আমাদের। সেই পেশাগুলোকে কেন্দ্র করেও তো আমাদের যে পেশাগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো অবশ্যই এরকম 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 আছে। মুইনি বলে একটা উপকূলবর্তী অঞ্চল আছে ভিয়েতনামে, ওখানে আমরা গিয়েছিলাম শুধুমাত্র একটা জেলে পাড়া দেখার জন্য। অনেক বিজ্ঞাপন শুনে আমরা গেলাম, মানে জেলেরা কি করে মাছ ধরে, ট্রলার থেকে মাছ আসেন, এই যে আমাদের কাপ্তাই সুন্দর মানে চট্টগ্রামে যে জিনিসগুলা এমনি রাস্তার পাড়ে পড়ে আসে, শুধুমাত্র এই জিনিসটা দেখার জন্য একটা ট্যুর অপারেটর। যাওয়ার আগে জানতে চাচ্ছিলাম যে আমরা অতিথি পরায়ণ জাতি হিসাবে সবাই আমাদেরকে জানে, কিন্তু অতিথিদেরকে ডেকে আনার ক্ষেত্রে, দেখানোর ক্ষেত্রে আমাদের আয়োজনটা কেন গোছালো হচ্ছে না? এই বিষয়টা হচ্ছে কি, ব্যক্তিগত পর্যায়ে আমরা অনেক বেশি অতিথি পরায়ণ, সামষ্টিকভাবে আমার মনে হয় এটা না। তার কারণ হচ্ছে এটা খুবই সত্য কথা যে অনেক বিদেশিদের কাছ থেকে আমি শুনে এসেছি, মানে বিদেশিদের কাছে গিয়ে পড়ে শুনেছি যারা বাংলাদেশে এসেছিল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের কথা তারা খুব প্রশংসা করেছেন যে বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ, কিন্তু তোমাদের সিস্টেম এরকম কেন, তোমাদের এটা এরকম কেন, তোমাদের পলিটিক্যাল অবস্থা এরকম কেন। তো এটার জন্য তো যেসব কারণে এটা হচ্ছে সেটা তো অত্যন্ত ক্ষুদ্র গোষ্ঠীর জন্য আমাদের এই বিশৃঙ্খলাটা হচ্ছে, তাদের সংখ্যাটা খুব কম। বৃহৎ অর্থে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক বেশি আন্তরিক, অনেক বেশি অতিথি পরায়ণ, কিন্তু এই বৃহৎ গোষ্ঠী কিন্তু একটা ছোট্ট গোষ্ঠীর কাছে আটকানো, তাদের জন্য আসলে সামষ্টিকভাবে এই জিনিসটা হচ্ছে না। ছোট্ট উদাহরণ দিয়ে যদি আপনাকে বলি যে এই যে ধরেন একজন একটা পেট্রোল বোমা মারছে, এই যে লোকগুলো পেট্রোল বোমা মারছে তারা টোটাল বাংলাদেশের পপুলেশনের তুলনায় কতজন, তার অ্যাক্টিভিটিটাই কিন্তু বাকি সবার জন্য বলে দিল যে বাংলাদেশে রাস্তায় হাঁটা যায় না, ওখানে গাড়ির উপরে পেট্রোল বোমা মারা হয়। তো এটার দায় আসলে আমাদের সবার উপর পড়ে যায়। এটা থেকে মুক্তি না পেলে আমরা কখনোই বিদেশি পর্যটকদের দেশে আকৃষ্ট করতে পারবো না। ইতোমধ্যে এই যে দেশের অস্থিরতা যে সময়টা গেল, যাচ্ছে এখনো পর্যন্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পর্যটন শিল্প। দেশের মানুষ যেতে পারছে না, এবং এটার জন্য এই অবস্থা কাটিয়ে ওঠার পরেও আর কতদিন পরে যে বিদেশি পর্যটক এখানে আসবে এটা আমি বলতে পারছি না। মনে করেন
ছোট্ট একটা উদাহরণ দেই আপনাকে, যে ধরেন ইরাকে গন্ডগোল হয়েছিল বহু বছর আগে, ইরানে গন্ডগোল হয়েছিল বহু বছর, মিশরে গন্ডগোল হয়েছিল বহু বছর। এখন যদি গন্ডগোল নাই, এখন আপনি মিশর যাওয়ার কথা চিন্তা করলে ভাববেন ও ওখানে তো মারামারি হচ্ছে, আমি ওখানে যাব না। এই মারামারি হয়তো হয়ে গেছে, শেষ হয়ে গেছে 2 বছর আগে, কিন্তু এর এর রেশটা রয়ে গেছে। সুতরাং এই যে গত 4-5-6 মাস ধরে দেশে যে রাজনৈতিক একটা বিশাল অস্থিরতা শুরু হয়েছিল হচ্ছে পর্যটনের মৌসুমে। পর্যটনের মৌসুমে এটার জন্য এই পর্যটন শিল্পকে অন্তত আরো 2-3 বছর মানে এটার লোকসান গুনতে হবে বা লোকসান গুনতে হবে। তারপরে যদি সহজ হওয়ার কোনো সুযোগ হবে, তার আগে হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ এটা মানুষের ভেতরে এক ধরনের নেগেটিভ ইমপ্যাক্ট রেখে গেছে, যেটা থেকে বের হওয়ার খুব সহজ না। তো আসলে আমরা পর্যটন নিয়ে কথা বলারই আগে আমার মনে হয় আমাদের বলা উচিত আসলে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তাটা নিশ্চিত করার বিষয়ে কথা বলা উচিত। এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত না ঠিক হবে, ততক্ষণ পর্যন্ত পর্যটন সেক্টর ঠিক হবে না। এমনিতে পর্যটনের যে, আমি যদি সরকার বেসরকারিভাবে অনেক পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে, সেই জায়গাতে আমি পরে যাচ্ছি। আগে এমনি জানতে চাই যে সরকারি ব্যবস্থাপনার যে পর্যটন স্পটগুলো আছে, সেই জায়গার ব্যবস্থাপনাটা কি আপনার কাছে খুব সন্তুষ্ট আপনি, যে সেখানে থাকার জায়গাটা, যাওয়ার ব্যবস্থাটা? না না, সরকারিগুলোতে অপেক্ষাকৃত খরচ কম। সরকারিগুলো আবার 2 রকমের আছে। একটা হচ্ছে ধরেন সরকারি নিয়ন্ত্রণে মোটেলগুলো, আর একটা হচ্ছে যে তাদের কতগুলো গেস্ট হাউস আছে যেখানে অন্যরা থাকতে পারেন, এরকম কিছু। এই দুটো জিনিসই আছে। আবার এই জিনিসগুলোতে একটু খরচ কম, কিন্তু সরকারের নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে আমাদের অন্যান্য সব সেক্টরের মতোই এই জায়গাগুলো ব্যবস্থাপনাটা খুব দুর্বল। বেসরকারি জায়গাগুলো পর্যটকদের জন্য যা যা থাকা দরকার সেইভাবে নাই। দেখা গেল যে সব ব্যবস্থা সরকার রেখে দিয়েছে, কিন্তু ওই ব্যবস্থাগুলো ইমপ্লিমেন্ট করার জন্য যে যে জিনিস করা দরকার ছিল সেই লোকবলটা হয়তো ওখানে নাই। এরকম আমি দেখেছি, রাঙামাটি পর্যটন কেন্দ্রে দেখেছি, আরো 2-1 জায়গায় দেখেছি। রাজশাহীতে পর্যটন কেন্দ্রটাও দেখলাম যে ওটা অন্য আরেকজন নিয়েছে। তারপরেও আমার কাছে ওটা মোটামুটি ভালো লেগেছে। কিন্তু আমার মনে হয় পর্যটন সেক্টরটা যদি বেসরকারি খাতে পুরোপুরি ছেড়ে দেওয়া যায়, তাহলেই সরকার অনেক বেশি লাভবান হবে। এই জায়গায় পরিকল্পনার কি অবস্থা? আপনার কাছে মনে হয় যে আমাদের পর্যটন কেন্দ্রগুলোকে ঘিরে যে পর্যটন কেন্দ্র বা ব্যবস্থাপনা যেগুলো তৈরি হচ্ছে, সেটা খুব পরিকল্পিতভাবে হচ্ছে? এতে তো আমাদের পর্যটন কেন্দ্রগুলো সৌন্দর্য অনেকটা নষ্ট হচ্ছে। হ্যাঁ, এটার পরিকল্পনা নেই। এই কারণেই বলবো যে কক্সবাজারের মতো একটা চমৎকার সমুদ্র সৈকতকে কি করে কংক্রিটের জঙ্গলে পরিণত করা হয়, এটা তো সরকারই করেছে। এখানে তো সরকারের অনুমোদন ছাড়া কোনো স্থাপনা ওখানে নির্মিত হওয়ার কথা না। সরকার কিন্তু এই স্থাপনাগুলোর অনুমোদন দেওয়ার আগে কখনো চিন্তা করে নাই যে কক্সবাজারের যে নির্মল প্রাকৃতিক সৌন্দর্য আছে, এটাকে নষ্ট করার জন্য আমি এই স্থাপনাগুলোকে এখানে কেন করতে দেব। আমরা বলি যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, 150 কিলোমিটার হচ্ছে তার দৈর্ঘ্য। তাই যদি হয়, তাহলে এই যে 1-2 কিলোমিটারের মধ্যে এত বেশি ঘনবসতিপূর্ণ স্থাপনাগুলো নির্মাণ করার দরকার কি ছিল? সরকারি কি বলে দিতে পারতো না যে ঠিক আছে তোমরা 100 কিলোমিটার ধরে উপকূলের পাশ দিয়ে করে যাও, যাতে মানুষজন এই সমুদ্র দেখতে যে কারণে যায়, পলিমাটির ছোঁয়াটা পেতে চায়, সমুদ্রের পানির ছোঁয়াটা পেতে চায়, ঝাউ গাছটা দেখতে চায়, এবং ওখানে শব্দ কম হবে, বাতাসের শনশন শব্দ শুনবো আমি, অন্য কিছু না। সেটা তো আটকে যাচ্ছে আমার। এবং মানুষজনকে এত বেশি কোলাহলের মধ্যে আমি কেন রাখতে দেব? যে আমি মুখে বলছি যে 100 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, অথচ মানুষ আধা কিলোমিটারের মধ্যে সবগুলো মানুষ কংক্রিট বন হয়ে যাচ্ছে। তো এটা তো সরকারই করে দিচ্ছে, এটা তো সরকারের অনুমোদন ছাড়া কারো পক্ষে বানানো সম্ভব না। কুয়াকাটাও হুমকির মুখে। তো এইসব কংক্রিটের জঙ্গল বানানোর জন্য আমাদের সমস্যা অন্য জায়গায়। আসলে আমরা মুখে যা বলি, কাজে সেটা করি না। আমরা এরপর যাবো আমাদের মানে স্থানীয় পর্যটকদের, বিদেশি পর্যটকদের ওই জায়গায় আছে। স্থানীয় বেসরকারিভাবে যে স্থানীয় পর্যটকদেরকে মূলত আকর্ষণ করার জন্য যে পর্যটন কেন্দ্র গুলো তৈরি হয়েছে, সেই জায়গাগুলো আমাদের ঢাকার চারপাশেও হচ্ছে, ঢাকার বাইরে অতটা মানে তুলনামূলক একটু কমই হচ্ছে। সেই জায়গাগুলো নিয়ে বলে, তার সঙ্গে একটু আমি যোগ করি, যেমন আমি
কয়েকদিন আগে সুন্দরবন গিয়েছিলাম। সুন্দরবনের মানুষজন বলছে যে পর্যটকদের আকর্ষণ করার জন্য সুন্দরবনে যা যা করা দরকার সেগুলো করা হচ্ছে না। বন বিভাগের লোকজনও বলেছে, ওখানে যারা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত তারাও বলেছে, তারা বলেছে এখানে অনেক চর আছে, সুন্দর সুন্দর চর আছে, সেগুলো তো কেউ কেউ উদাহরণ দিয়েছে মালদ্বীপ বা শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের কথাও কেউ কেউ বলেছে যে তারা করতে পারলে আমরা কেন পারবো না। সব মিলিয়ে যদি আপনি বলেন। আমাদের দেশের প্রকৃতির যে অবস্থা আছে এবং পৃথিবীর অন্য দেশগুলোতে যা ছিল এবং তারা এখন যা করেছে, সেখান থেকে আমরা মনে হয় আমরা বছর 20 পিছিয়ে আছি। আচ্ছা, আমার যেটা মনে হয় ভাবনার জায়গা থেকে। ভাবনার জায়গা থেকে। আমার মনে হয় যে জিনিসগুলোর কথা আমরা বলছি এগুলো আগামী 20 বছরের মধ্যে হবে, হতেই হবে। তো কারণ হচ্ছে ওই দেশগুলোতে ওই 20 বছর আগেও কিন্তু এরকম কিছু ছিল না। বিশেষ করে এই মালদ্বীপ, তারপরে হচ্ছে মালয়েশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই জায়গাগুলোতে এরকম সমুদ্রের উপর ভেসে 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 যে দ্বীপপুঞ্জগুলো ছিল সেগুলো কিন্তু ওই আমাদের মতোই ছিল। তারপরে কিন্তু একটা সময় এগুলোকে তারা কেউ কারোর কাছে লিজ নিয়েছে, কেউ একটা দ্বীপ নিয়ে, কতগুলো দ্বীপ নিয়ে কটেজ বানিয়েছে। একটা দ্বীপে একজন, একটা পরিবার থাকবে, এরকম হয়েছে। এগুলো মালদ্বীপে অনেক বেশি আছে, ইন্দোনেশিয়াতে আছে, বালিতে আছে। তো এগুলা আমার মনে হয় এই সময়ের প্রেক্ষিতে এটা হয়ে যাবে। আর স্থানীয়ভাবে যেসব কটেজ বা রিসোর্ট আমাদের দেশে বানানো হয়েছে, এগুলো প্রথম হয়েছে এখানে বেশ কিছু উল্লেখযোগ্য, আমি নাম বলছি না, এখানে বিজ্ঞাপন হয়ে যাবে তাদের কথা বললে। তো এদের বিরুদ্ধে আমার কিছু অভিযোগও আছে। অভিযোগটা হচ্ছে এরকম যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং এখানে যে খরচপাতি আছে সেই তুলনায় এই একই ধরনের সুবিধা যদি আমি শ্রীলঙ্কাতে নিতে পারি, মালয়েশিয়াতে নিতে পারি, ব্যাংককে নিতে পারি, তাহলে বাংলাদেশের চেয়ে কম খরচে হচ্ছে। এই হিসাবটা আমি বুঝি না যে এখানে একটা হোটেলে, একটা রিসোর্টে একদিন থাকার জন্য আমাকে $250 যদি চার্জ করা হয় বা $300, শুনেছি কোথাও 22,000 টাকা এক রুমের ভাড়া। এই 22,000 টাকার অর্ধেক টাকায় কিন্তু এর চেয়ে ভালো সুযোগ সুবিধা সম্পন্ন রিসোর্ট আমি ভুটান থেকে ঘুরে আসতে তো পারবোই। আর আমি ওই পৃথিবীর অনেক উন্নত দেশে যেখানে এর চেয়ে বেশি খরচ, এখানে যে স্টাফের বেতন 20,000 টাকা দেওয়া হয়, ওখানে ওই স্টাফের বেতন 1 লাখ টাকা হয়। তারপরও সে আমাকে $150 মধ্যে যে সুযোগ দিতে পারছে, এখানে কেন আমাকে $250 দিয়ে বাংলাদেশে এটা নিতে হচ্ছে? এই অভিযোগটা আমার একার না, এই অভিযোগটা আমি অনেকের কাছ থেকেই শুনেছি। কারণটা কি তাদের কি এটা আসলে কি নতুন আসছে, তো এই ব্যবসাটা বাংলাদেশে নতুন আসছে। প্রতিযোগিতা পড়লে ঠিক হয়ে যাবে, প্রতিযোগিতা পড়লে ঠিক হবে। আর নতুন আসছে, তাদের ওই চিন্তা নাই যে তারা একটা বিনিয়োগ করে ফেলেছে কেউ 2-3 কোটি টাকা, তারা ভাবছে যত দ্রুত আমি তুলে নিয়ে আনতে পারি। এটার জন্য হয়তো তারা টার্গেট করেছে যে 3 বছরের মধ্যে আমার পেব্যাক টাইম হচ্ছে 3 বছর। কিন্তু এটাকে যদি টেনে 6 বছরে নিয়ে যাওয়া যায়, যে আমি 6 বছর টার্গেট করি পেব্যাক পিরিয়ড, তাহলে কিন্তু সে খরচটা কমিয়ে দিতে পারে এবং তখন মানুষজনের সংখ্যা তখন তার বেড়ে যাবে। এখন এটা করতে গিয়ে তারা কিন্তু হারাচ্ছে, পর্যটক হারাবে। তাদের যদি 60% অকুপেন্সি না হয়, তাহলে তাদের ব্রেক ইভেনে আসবে না। এখন যদি তাদের 20% 15% অকুপেন্সি থাকে, তাহলে হচ্ছে না। অথচ এটাই যদি তারা এটাকে হাফ কস্টে নিয়ে আসতে পারে, তাহলে 100% অকুপেন্সি নিয়ে তারা থাকতে পারে। যে ওখানে বুকিং এর জন্য হয়তো লাইন আছে, না আমি 20 তারিখ দিতে পারবো না আপনাকে, আপনি 24 তারিখে আসেন। এখন তারা ডাকছে আপনি কোন দিন যাবেন। স্থানীয়ভাবে কিন্তু এই যে পর্যটনের ভ্রমণের প্রবণতা বেড়েছে, তাই না? স্থানীয় পর্যটক তো তৈরি হচ্ছে। আমি সিলেটের কথা একটু বেশি জানি, যেহেতু আমার অঞ্চলটা ওখানে, আমার বাড়িটা ওখানে ওখানে দেখলাম যে সিলেট শহর থেকে কিছু লোক যাচ্ছে, নাম বলছি না, কতগুলো রিসোর্ট নতুন যেগুলো হয়েছে, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, লাখাই, এই জায়গায় হয়েছে, যে ওখানে যাব। একটা রিসোর্ট হচ্ছে তাদের কাছে দর্শনীয় বিষয়। এই জিনিসটা বাংলাদেশে ছিল না, এটা 1-1.5 বছর থেকে চালু হয়েছে। এই জিনিসগুলোই চলতে চলতে এক সময়, আমি বললাম আপনাকে 20-20 বছরের মধ্যে হবে। এবং সুন্দরবনের ভেতরে অসংখ্য ছোট 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 দ্বীপ তৈরি আছে। সেখানে কিন্তু থাকার কোনো জায়গা নাই। ওখানে কটকাতে সরকারের গেস্ট হাউস আছে, 2-3টা রুম আছে ওখানে আপনি নিজে থাকলেও নিরাপদ বোধ করবেন না। একটা কোনো প্রোটেকশন নাই, কোনো বাউন্ডারি নাই। হঠাৎ করে যদি দরজা ঠেলা দিয়ে বাঘ ঢুকে যায়, আপনাকে ঠেকাবে কে? সো এই জায়গাগুলোকে পর্যটকদের নিরাপত্তা দিয়ে এই জায়গাগুলো অত্যন্ত আকর্ষণীয়ভাবে তো
করা যায়। শ্রীলঙ্কার কথা আমি জানি, শ্রীলঙ্কার ধুধু বালুয়াড়ির মধ্যে লম্বা সারি সারি, সেখানে কতগুলো নারকেল বাগান ছাড়া আর কিছু ছিল না, বালিয়াড়ি ছিল না। এখন ওখানে 1 কিলোমিটার পর পর একটা 5 স্টার হোটেল, রিসোর্ট, হোটেল তো না, রিসোর্ট, কমপ্লিট একটা একটা গ্রাম, একটা রিসোর্ট মানে একটা গ্রাম। এখানে সবকিছু আছে, একটা শ্রীলঙ্কার জনজীবনের সবকিছু আছে। তো ওরকম করে করে বড় বড় জায়গা, 5, 6, 7, 8 একর জায়গা নিয়ে একটা রিসোর্ট হচ্ছে। তো ওই ওই ধরনের জায়গা এর বাংলাদেশে তো সমুদ্রের পাড়ে রয়ে গেছে। আপনি দেখবেন খালি জেলেপাড়া, ওদেরও এরকম জেলেপাড়া ছিল। এখন তারা করেছে। আমাদের একদিন হবে, মানে আপনি আমাদের বলতে এই চাচ্ছেন অস্থির সময় সচেতনতাটা আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং আমাদের এই অস্থির সময় সারা জীবন থাকবে না। অন্যরা যেভাবে করেছে আমাদের দেশও এক সময় হবে। সেক্ষেত্রে একটু গোছালো হতে হবে, রাজনৈতিকভাবে আমাদের সবার আগে স্টেবল হতে হবে। আমাদের কে দেশ চালাবে এটার জন্য আমাদের 16 কোটি মানুষের সচেতন হওয়ার দরকার নেই। আর একটা বিষয় হচ্ছে যে সবার উপরে নিরাপত্তার বিষয়, এই তো সব তো রাজনৈতিক স্থিতিশীলতার সাথে সবকিছু সম্পর্কযুক্ত। আপনাকে ধন্যবাদ আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের এই আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।